প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব অ্যালার্জি ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন অ্যালার্জি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার গোবিন্দ চন্দ্র দাস ১৯৫৬ সালের জুলাই মাসে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিসিএইচ ডিগ্রি লাভ করেন। তিনি শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজের অ্যালার্জি ও ক্লিনিক্যাল বিভাগের প্রাক্তন অধ্যাপক। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ যে আমাকে এখানে আসার জন্য, বলার জন্য। স্যার, অ্যালার্জি বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনবো আপনার কাছ থেকে, আশা করছি। তো শুরুতে যদি বলেন যে অনেক মানুষই অ্যালার্জিতে আক্রান্ত হচ্ছেন এবং এই টার্মটার সঙ্গে পরিচিত সবাই, অ্যালার্জি জিনিসটা আসলে কি? আমাদের শরীরের একটা বৈশিষ্ট্য হলো, যখন কোনো শত্রু বা শরীরের জন্য উপকারী নয় অপকারী জিনিস যখন আসে, সেটার প্রতি একটা প্রতিরোধ করে তোলে, এটাকে বলা হয় ইমিউনিটি। যখন শরীরের জন্য ক্ষতিকর নয় নর্মাল জিনিস, এইটার এগেনস্টে যখন শরীর প্রতিক্রিয়া ব্যক্ত করে, তখন এটাকে বলে অ্যালার্জি। যেমন ধরেন, আমরা সবাই ডিম, মাছ, মাংস, সবজি সব খেয়ে থাকি, সবাই খায়, কিন্তু কিছু মানুষ আছে এগুলি খেলে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়, এটাকে বলে অ্যালার্জি। তা আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে, সেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীর যাতে আক্রান্ত না হয়, অর্থাৎ বাইরের শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করে। সেইখানে সে কেন তার শত্রু চিহ্নিত না করে, যে শত্রু না তার প্রতিও কেন সে বিরূপ হয়? আমাদের শরীরে ইমিউনোগ্লোবিন আছে অনেকগুলি, এ এবং আইজিই, এ ই জি। এর মধ্যে আইজিই এইটা হলো খারাপ, মানে অ্যান্টিবডি। যখন এই ইমিউনোগ্লোবিনটা যাদের শরীরে বেশি থাকে, তাদেরই এই শত্রুকে চিনতে পারে না, তখন সে নর্মাল জিনিসের প্রতিও সেই বিরূপ প্রতিক্রিয়া করে। একটা ফ্যামিলিতে 5টা ভাই বোন আছে মনে করেন, 4 জনের কিছু হবে না, যার ওই আইজি পরিমাণ বেশি, ওরে ওই স্বাভাবিক জিনিসের প্রতি বিরূপ প্রতিক্রিয়া করে অ্যালার্জি সৃষ্টি করে। এই আইজি হলো মূলত দায়ী এর জন্য। এক একজন মানুষের দেখি এক একটা জিনিসের প্রতি অ্যালার্জি থাকে। কমনলি কি কি জিনিস অ্যালার্জেন হিসেবে কাজ করে? সাধারণত আমরা যেগুলো দেখে থাকি, আমাদের যেমন অ্যালার্জিজনিত যে রোগগুলির মধ্যে, যেমন ধরেন অ্যাজমা বা অ্যালার্জিনাইটিস, এর অন্যতম কারণ হলো হাউস ডাস্ট মাইট। বাড়ি ঘরের যে পুরাতন ধুলাবালির মধ্যে একটা কীট থাকে, এর নাম বলে ডামার ফ্যাগটস, টেরোনেসি, ফেরেনি অ্যান্ড ব্লুমিয়াস। এই পোকাটি হলো অনেক ক্ষেত্রে এই অ্যালার্জন দায়ী। তাছাড়া যেমন বিভিন্ন রকমের ফুলের যে রেণু, ছত্রাক, পশু পাখির লোমকূপ, বিভিন্ন রকম খাদ্য, এগুলি থেকে সাধারণত অ্যালার্জি জনিত রোগগুলি হয়ে থাকে। অনেকের বেলায় আমরা দেখি যে ঠান্ডা লাগলে, যেমন কেউ ফ্রিজে ঠান্ডা পানি খেলো, আইসক্রিম খেলো, কিংবা ঠান্ডায় গেল বা টেম্পারেচার এদিক ওদিক, এই টেম্পারেচার এদিকের জন্য কিন্তু এটা অনেক সময় হয়। কারো কারো বেলায় এরকম আমরা শুনতে পাই বা দেখেছি এরকম যে বৃষ্টির পানি লাগলে শরীরের মধ্যে চাক চাক কেমন হয়ে যায়, কিংবা কোনো কিছু শরীরে লাগলো তারপর তার পুরো শরীর এরকম চাক চাক হয়ে গেল। এটার কারণ কি? এটাকে বলা হয় আর্টিকেরিয়া। এটাও কিন্তু অ্যালার্জির একটা অংশ। এটা সাধারণত ভিন্ন রকমের খাদ্য খাওয়ার থেকে হয়। তো অনেক ক্ষেত্রে এটা হলো মানে ইডিওপ্যাথিক, মানে নুন কোষ, এটা 80 to 90%। কিছু কিছু ক্ষেত্রে শুধু খাবার পাওয়া যায়, আপনি যে বলছেন কোনো কিছু লোমকূপের সংস্পর্শে হয়, কোনো পয়জন আসলে হয়, এটা আর্টিকেরিয়া। যে হলো খুব চুলকায়, চাক চাক হইলো অনেক, আবার ওষুধ খেলে পরে 2-4 ঘন্টার মধ্যে আবার ঠিক হয়ে যাবে। তো একজন মানুষ যদি এইরকম অ্যালার্জিতে আক্রান্ত হন, তিনি নিজেই প্রথম সবচেয়ে বড় জাজ যে তার কোন খাবারে বা কোন জিনিসে অ্যালার্জি হচ্ছে সেটা তিনি জানেন। সেক্ষেত্রে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, যে কি ধরনের? যেমন আমাদের বাংলাদেশে বা অনেক মানুষ সবারই একটা ধারণা, কার যদি অ্যালার্জি জনিত রোগ, যেমন ধরেন অ্যাজমা বা অ্যালার্জি হয়ে থাকে, তবে সে সাধারণত যেমন গরুর মাংস, তারপর হলো এই চিংড়ি, হাঁসের মাংস, বোয়াল মাছ, চিংড়ি, কচু, বেগুন খাওয়া সব বাদ দিয়ে দেয়। এটা কিন্তু ঠিক না। মানে এই জন্য একটা অ্যালার্জি টেস্ট করতে হয়। সেটা দুইভাবে করা যায়। একটা হাতের মধ্যে করা যায়, যে বলে স্কিন প্রিক টেস্ট,
বিভিন্ন রকম অ্যালার্জেন দিয়ে সব পিক পিক করে এটা আধা ঘন্টা পরে রিপোর্ট পাওয়া যায় যে কার কোনটা অ্যালার্জি হয়। আরেকটা আছে স্পেসিফিক আইজি টেস্ট করা যায়, সেটা ব্লাড নিয়ে পরীক্ষা করে দেখা যায় যে কার কোনটা অ্যালার্জি। আমার আজকে 20 বছরের এক্সপিরিয়েন্সে গরুর মাংসে অ্যালার্জি এই আমি যত অ্যাজমা রোগী টেস্ট করেছি এর মধ্যে 5%ও না। তো এদের এই 95% মানুষের গরুর মাংস খাইলেও দেয় না না খাইলেও খেলেও তাই। তাই যার যেটা অ্যালার্জি বেশিরভাগ অ্যালার্জি পাচ্ছেন কোন সবচেয়ে বেশি খাবারে? অ্যালার্জি হাউস ডাস্ট মাইট, এটা সবচেয়ে বেশি। এটা আমাদের এই বিছানার মধ্যে থাকে, পুরাতন ধুলাবালির মধ্যে থাকে। বিশেষ করে শীত বস্ত্র আমরা শীত চলে গেলে শীত বস্ত্র আমরা ওয়ার্ড্রপ আলমারিতে রেখে দিই। এইগুলো হলো এই মাইটের আস্তানা, কোটি কোটি জন্মগ্রহণ করে। একটা তোষকের মধ্যে আমেরিকার গবেষণা দেখছে প্রায় 20 লাখের বেশি এই হাউস ডাস্ট মাইট থাকে। অ্যালার্জি কি ভালো হয়? ভালো হয় যদি, কিন্তু আমরা সাধারণত যে চিকিৎসা করে থাকি শুধু ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি, ওষুধ দিয়ে শুধু চিকিৎসা করলে হবে না। এই জন্য দরকার প্রথমে আমাদের যে রোগটা সিকোয়েন্সটা হলো, প্রথমে একটা অ্যালার্জেন আসে, হাউস ডাস্ট মাইট হোক, ফুলের রেণু হোক। যখন আমাদের ইপিথেলিয়াম আইদার নাকের হোক, লাঞ্চের হোক বা শরীরের চামড়ার হোক, এটার মধ্যে আইজি, ওই যে আগে বলছেন আইজি দায়ী। যখন আইজির সাথে যখন ফরেন সাবস্টেন্স মিশে তখন মাস্ট সেলটাকে ডিগুলেশনকে ভাঙে, তখন কতগুলি কেমিক্যাল মেডিয়েটরস রিলিজ হয় যেগুলি আমাদের ইনফ্লামেশন করে, আমাদের শ্বাসকষ্ট, হাঁচি, চুলকানি সবগুলি করে। এখন আমরা শুধু ইনফ্লামেশন যেটা হয় ওষুধ দিয়ে শুধু ইনফ্লামেশনটা ঠিক করি। এই জন্যই দেখা যাচ্ছে হাঁচি হচ্ছে, শ্বাসকষ্ট, যে ওষুধ দিলাম যে কদিন ওই কদিন ভালো, কিন্তু রুগী আবার ওষুধ বন্ধ করলে আবার ততই বেঁচে হয়। আমরা ওই অ্যালার্জি টেস্ট করার পর অ্যালার্জেন অ্যাভয়েডেন্স, যেই কারণে অ্যালার্জি হচ্ছে সেই এটাকে যদি পরিহার না করি ততই আমাদের প্রসেস চলতে থাকবে। ফার্স্ট চিকিৎসা হলো অ্যালার্জেন অ্যাভয়েডেন্স, অ্যালার্জিটা ডিটেক্ট করে যে অ্যালার্জি কারণ হচ্ছে অ্যালার্জিটাকে পরিহার করতে হবে। দ্বিতীয়ত হলো যাও কিছু অ্যালার্জি আসে, বডির যে আইজির সাথে যে মিশে একটা ইমিউনোথেরাপি চিকিৎসা আছে অ্যালার্জি ভ্যাকসিন, ওইটা যদি দীর্ঘদিন দিলে আইজিই কনভার্ট টু আইজিজি হয়, তখন ফরেস্ট সাবস্টে আইজির সাথে মিলে আর মার্সেল ভাঙে না, ডিগ্রেড হয় না, ইনফ্লামেশন হয় না, রোগীর কষ্ট হয় না। তো ফার্স্ট চিকিৎসা অ্যালার্জি অ্যাভয়েডেন্স, নাম্বার 2 হলো অ্যালার্জেন ভ্যাকসিন অথবা ইমিউনোথেরাপি, থার্ড চিকিৎসা হলো আমাদের ওষুধ দেওয়া চিকিৎসা, ফার্মাকোথেরাপি। যেমন আমরা অ্যাজমা হইলে যেমন ইনহেল স্টোর দেই, মন্ডলুকাস্ট, এই ধরনের ওষুধ দিয়ে থাকি। চতুর্থ আরেকটা চিকিৎসা আছে পেশেন্ট এডুকেশন। এই এখন দেখেন অনেক বাচ্চা আছে, অনেক আছে এমনি ভালো, হঠাৎ করে একটা স্টেজে পড়লো, পরীক্ষা আসলো, দেখা শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এগুলি সব স্ট্রেস, এগুলি কমানোর জন্য আমরা একটা সোল মাইন্ড বডি মেডিসিন চিকিৎসা করে থাকি। যোগব্যায়াম, প্রাণায়াম, একটু বুঝে নেই স্যার। Soul, সোল, mind মাইন্ড and বডি, body। মানে আত্মা, আত্মা, মন ও দেহ এবং দেহর একসঙ্গে কম্বাইন থেরাপি। যেমন সোলকে কি আমরা করে থাকেন স্যার? সোলকে আমরা চার্জ দিই থ্রু মেডিটেশন, মাইন্ডকে দেওয়া হয় কিছু নির্ভীক এক্সারসাইজ, আর বডিকে দেওয়া হয় যোগব্যায়াম, প্রাণায়াম অ্যান্ড আকুপ্রেশার। মানে এখানে কোনো ওষুধের ব্যবহার এখানে নেই? কোনো ওষুধের ব্যাপার না। এখন দেখেন, আপনি জানেন, আপনি যদি ডাক্তার, 80% রোগ কিন্তু আমাদের সাইকোসোম্যাটিক। এই যেমন ধরেন অ্যাজমা বলেন, অ্যালার্জেন রোগ বলেন, ব্লাড প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, পেপটিক আলসার বলেন, রিমাটাতেও যেগুলি রোগ জীবাণুবাহিত না, এগুলি অন্যতম একটা কারণ কিন্তু স্ট্রেস। এগুলি কমাইতে গেলে আমাদের সোল, মাইন্ড, বডি, এই তিনটাকে আমাদেরকে চার্জ দিতে হবে এবং সুস্থ করতে হবে। এই চার্জ দেওয়ার জন্য আপনারা কি করে থাকেন? এটা কি কোনো প্রাতিষ্ঠানিক কোনো হ্যাঁ, বিষয় বা চেম্বারে গিয়ে করতে হবে, নাকি ঘরে বসেই করতে পারবেন? প্রথমে শিখতে হবে, প্রথমে শিখতে হবে। এটা যেমন কি শিখিয়ে থাকেন? আমার একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে। হোলিস্টিক মিনস হলো হোল বডি, হোল বডি মিনস হলো সোল, মাইন্ড, বডি। এটা আমি আমার বাস্তবতা, আমার একটা এই হোলিস্টিক এই অ্যাপ্রোচটা আমি করে থাকি, বিভিন্ন জায়গায় সেমিনার করে থাকি। এবং আপনি জেনে খুশি হবেন, আমি ধানমন্ডি লেকের রবীন্দ্র সভায় আমি হোলিস্টিক হেলথ ক্লাব একটা করেছি। ওখানে এই আমাদের পুরুষ মহিলা অনেকে আসেন, তারা এইগুলি মানে করে থাকেন এবং অনেক সুস্থ বোধ করেন। তা আপনার ওই ধানমন্ডি লেকে ওখানে সদস্য হওয়ার উপায় কি, কিংবা আপনি যে প্রশিক্ষণ দিয়ে থাকেন সেখানে কি করে থাকেন? সেখানে আমরা এইগুলি আমরা শেখাই। আমরা মেডিটেশন শেখাই, নির্ভীক শেখাই, যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন, এগুলি শেখাই। এই হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে কি ব্লাড প্রেশার কিংবা অ্যাজমা বা অ্যালার্জিক যে সমস্যা এগুলি দূর হবে? অনেকটা কমে যাবে, অনেক কমে যাবে, অনেক কমে। এবং আমার অনেক রোগী আছে যারা ইনসুলিন নিত বেশি, ব্লাড সুগার বেশি, এখন তারা অনেক নর্মাল জীবনযাপন করতেছে। এবং এই হোলিস্টিকের মাধ্যমে হৃদরোগ যেটা আছে এটাও কিন্তু অনেকটা প্রতিরোধ এবং প্রতিকার করা সম্ভব। এটা শিখিয়ে দিলে মানুষকে এক পর্যায়ে তিনি নিজে নিজে ঘরে করতে পারেন? হ্যাঁ, নিজে নিজে ঘরে করতে পারেন।
মানে শুরুর দিকে আপনাদের শুরুর দিকে কাছে আমাদের গিয়ে ওখানে এটা শিখে নিতে শিখিয়ে দিলে হবে, এটা আপনারা ঠিক করতে শেখার পারবেন। পরে নিজে নিজে করবেন। তো আমরা ওষুধ নির্ভর হয়ে গেছি অনেক কিছুতে আসলে, কিন্তু আপনি জানেন- ওষুধ নির্ভর না হয়েও যে অনেক ক্ষেত্রে ভালো থাকা যায়, মেডিটেশন যে অত্যন্ত উপকারী এটা তো আমরা সবাই সবাই জানি। আমাদের যে প্রার্থনা সেটিও মেডিটেশনেরই একটা অংশ। সব ধর্মে কিন্তু মেডিসিন আছে। মেডিটেশন হযরত আছে। মুহাম্মদ ইসলামও হেরা গুহা মেডিসিন করছেন, হিন্দুদের মনীষীও গুহায় বসে করেন। তারপরে আপনার যে দেখেন যে আমাদের এই বুদ্ধদেব, সেও বুদ্ধ গুহায় মেডিসিন, সবাই কিন্তু এই মেডিসিনের প্রতি। তা তবে আমরা- আমাদের যদি এই আপনি জানেন অ্যাজমা যদি কারো হয়ে থাকে, সবার ধারণা এটা একেবারে মৃত্যু আগ পর্যন্ত তাকে কষ্ট করতে হবে এবং ওষুধ খেতে হবে। আমি আজকে 20 বছরে অনেক রুগী পেয়েছি যার এই কম্বাইন্ড অ্যাপ্রোচ, এই যে যোগ, এই যে মানে অ্যালার্জেন পরিহার, অ্যালার্জি ভ্যাকসিন, ঔষধ এবং এই আমাদের সোল মাইন্ড বডি, এই 4টা কম্বিনেশন দ্বারা চিকিৎসা করে অনেক রুগী আছে ওষুধ ছাড়া এখন পুরো সুস্থ, বা পরিপূর্ণ নিরাময় লাভ ওষুধ করতে লাগলেও পারছে। অনেক কম লাগবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ পরামর্শ জানলাম। আপনাকেও ধন্যবাদ, জনগণকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অ্যালার্জি ও তার প্রতিকার বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিকে আমরা আপনাদের মনের মতো করেই সাজাতে চাই, তাই আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে। সোশ্যাল ফোবিয়া নামটা শুনতে একটু কঠিন লাগতে পারে কারণ ইংরেজি নাম, কিন্তু বাংলা বললে খুব কঠিন না আসলে। সোশ্যাল ফোবিয়াতে মূলত হচ্ছে সামাজিক পরিস্থিতিতে ভয় লাগা বা অস্বস্তি বোধ করা। এটা সব মানুষেরই কম বেশি লাগতে পারে, কিন্তু কারো কারো এটা এমন পর্যায়ে যায় যে তারা এতই অস্বস্তি বোধ করেন সামাজিক পরিবেশ, বিশেষ করে নতুন পরিবেশে বা অপরিচিত পরিবেশে তারা ঘামতে থাকেন, অস্বস্তি বোধ করতে থাকেন, এবং এমন একটা ভয় তৈরি হয় তারা এগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করা শুরু করেন। এই মানুষগুলো পরবর্তীতে দেখা যায় যে কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে চায় না, একলা একলা থাকে। তার যে যেতে ইচ্ছা নাই তা না, তার খুবই ইচ্ছা করে যায়, সবার সাথে গল্প করি, কিন্তু মনের ভিতরে একটা খুঁতখুঁতি থাকে যে আমি হয়তো পারবো না, বা আমি যদি যাই মানুষ হয়তো আমাকে দেখে হাসাহাসি করবে, বা কে কী ভাবছে, সারাক্ষণ মনের মধ্যে এগুলি তার চিন্তা ঘুরতে থাকে, যে কারণে তার স্বাভাবিক যে পারফরমেন্স বা কাজকর্ম ঠিকমতো করতে পারে না। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।